বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের স্বামীকে নির্মমভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টায় গ্রেপ্তার স্ত্রী। ব্যাপক চাঞ্চল্য বেলডাঙ্গায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দেবকুণ্ড দক্ষিণ পাড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, গত 10 ডিসেম্বর খাদিজা খাতুন তার স্বামী সোহেল রানাকে ঘুমন্ত অবস্থায় একাধিকবার লোহার রডে করে আঘাত করে। সেই আঘাতে গুরুতর আহত হয়। পরিবার সূত্রে জানা যায়, গত 30 জানুয়ারি 2022 সালে দেবকুণ্ডর সোহেল রানার সঙ্গে বহরমপুরের গজদরপাড়া এলাকার খাদিজা খাতুনের সঙ্গে বিয়ে হয়। এই ঘটনায় ছেলের বাবা দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু সুফিয়ান মণ্ডলের বক্তব্য শুনুন। সেদিন কি হয়েছিল আপনার বাড়িতে? সেদিনকে আমি এই যে বর্তমান যে অফিসে আছি, অফিস থেকে বাড়ি যাই 1:38-এ। আমি বাড়িতে গিয়ে বাড়িতে আমার মিসেসকে ফোন করি যে গেটটা খুলে দাও। তো গেট খুলে যথারীতি আমি ডেলিকার মতো আমার রুমে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে যাই। তখন প্রায় 2টো বাজে। তখন থেকে ও ছাদের ওপরে একটা খুটখাট আওয়াজ, মানুষ থাকলে চলাফেরা করলে যেটা হয় সেটাই শুনতে পাচ্ছিলাম রোজকার মতন। তো ওপরে ছাদের উপরে আমার বড় ছেলে বা বড় বৌমা দুজনেই ছিল, আর কেউ ছিল না। তারপরে আমি খুটখাট একটা শব্দ পেলাম বেশ জোরেই। তো আমি ভাবলাম যে ওপরে কোনো কিছু হয়তো জল টল খেতে গিয়ে গ্লাস ট্লাস পড়লো। ঠিক তারপরে 17 থেকে 15 মিনিট পরে আমার বৌমা নিচে নেমে এসে আর্তনাদ করে চিল্লাচাপড়ি করে, আমাকে বলে যে আব্বু আপনার ছেলেকে মেরে ফেলে চলে গেল। আমি তো অবাক, আমার মেরে ফেলে চলে গেল কী কথা বলছো তুমি? পাগলে মেয়ে, তুমি কি স্বপ্ন দেখেছো, ভয় করেছো? তোমার স্বপ্ন দেখেছো, খারাপ স্বপ্ন দেখেছো? তাই বলছি। না, তখন কি আপনার বাড়ির মেন গেট বন্ধ ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ঢোকার পরে তো আমার মেন গেট লক করে দেওয়া ছিল। তারপরে বললো যে না আব্বু একজন মেরে ফেলে চলে গেল। আর গেলাম কৌতূহলবশত, বেশ জোরেই গেলাম। গিয়ে দেখছি কৌতূহল কিন্তু বাস্তবায়িত। ছেলে তার নিজস্ব বালিশেই শুয়ে আছে, মাথা একদম চচ্চির হয়ে, মানে আমি ভাবিনি মাথা ঠিক আছে, মানে মাথা ঘেলু বেরিয়ে গেছে এরকম ব্যাপার। রক্তাক্ত অবস্থায় শুধু মাথাটা তোলার চেষ্টা করছে আর একটা গোয়াছে। তা আমি সঙ্গে সঙ্গে ছেলেকে তুলে নিলাম, একাই তুলে নিয়েছি। আর চিল্লাতে শুরু করেছি যে কোথায় আসিস, বেরিয়ে এসো, ছেলেকে মেরে ফেলেছে। দিয়ে তারপরে ওখান থেকে নিয়ে আমি একটা বেলডাঙ্গা হসপিটালে আসি। বেলডাঙ্গা হসপিটাল দেখেই বললো তাড়াতাড়ি বহরমপুর নিয়ে যান বলে। এখানে বদর সাহেব ছিলেন, বদর সাহেব দেখে অনুমান করলেন যে চোখে যেভাবে রক্ত দাঁড়াচ্ছে সেটা ব্রেনে রক্ত দাঁড়ানোর আশঙ্কা আছে, আপনি তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান। মেডিকেলে নিয়ে গিয়ে ওখান থেকে স্ক্যান করানো হয়। স্ক্যানে ধরা যায় যে ব্রেন হ্যামারেজ হয়েছে এবং ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তখন আমি আর কোনো দিকে না করে আমি কলকাতাতে নিউরোসায়েন্স যেখানে, ওখানে নিয়ে চলে যাই। তো তারপরে আমি যেতে যেতে রাস্তাতে যেতে যেতে কিন্তু আইসিকে ফোন করি যে আইসি সাহেব, আমার বাড়িতে আমার ছেলেকে কে বা কারা এভাবে প্রাণঘাতী হামলা করে দিয়েছে, ছেলে বাঁচাইতে পারবো কিনা ঠিক নাই, আপনি তাড়াতাড়ি একবার তদন্ত পাঠান। আইসি সাহেব তদন্ত, পুলিশ পাঠিয়েছিল, তদন্ত করেছে। শেষ পর্যন্ত তদন্ত আইসি সাহেব বললো যে এইখানে কেউ আসেনি, কেউ আসা সম্ভব নয়। এখানে আপনার বৌমা খাদিজাই তার স্বামীকে মারে। এবং সেটার কল রেকর্ড দেখা যায় যে একটা নম্বরে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কথা বলেছে। সেটা মাসে একাধিক মানে ফোন। সেটা ওরই এক আত্মীয় হয়, ওর মাস্তুতো দাদা, সেই ফোন করত। তারপরে অ্যারেস্ট করে। এখন বর্তমানে অ্যারেস্ট কবে করেছে? অ্যারেস্ট করেছে ঘটনার 3 দিন পর। নিজে কি স্বীকারোক্তি দিয়েছে যে আমি মেরেছি? হ্যাঁ, থানায় স্বীকারোক্তি দিয়েছে যে আমি মেরেছি আমার স্বামীকে। ঘটনাটা কবে হয়? 10 তারিখ, 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর রাত্রে 2:30টায়। তারপর আপনার বৌমা কি স্বীকারোক্তি দিলেন? ওই তো বলেছে যে আমি আমার স্বামীকে মেরেছি, আর এখানে আর দ্বিতীয় কেউ আসেনি। কিসে করে মেরেছে? ওটা একটা ভারী লোহার রড ছিল, বাড়িতেই ছিল। ওটা আমাদের নিজস্ব কাজের জন্য নিয়ে আসা ছিল, সেটা দিয়েই মেরেছে। কেন মেরেছে এই কথাটা কি বলেছে কিছু? না, সেই কথা কিছু বলেনি কেন মেরেছে। আপনারা কি আশঙ্কা করছেন? আমাদের ফ্যামিলিতে কোনো অশান্তি ছিল না। ছেলের সাথে আছে কিনা জানি না, ছেলে তখন অ্যাবনর্মাল বলতে পারছে না,
কিন্তু আমাদের ফ্যামিলিতে বা ওদের ফ্যামিলিতে কোনো রকমের আমাদের অশান্তি ছিল না, একদম যাকে বলা হয় সুখী ফ্যামিলি। সেই সুখী ফ্যামিলির ভিতরে এটা আমি আশাই করিনি। তারপরে তো বোঝা গেল যে ওই যে এক্সট্রা অ্যাফেয়ার্স যে আছে, আর বৌমার মায়ের বাড়ি যাওয়ার প্রবণতা ছিল। 4 বছর বিবাহ পরেও শুধু বলতো মা ডাকছে, মায়ের বাড়ি যাব। তো কাছাকাছি থাকলে ছেলের সঙ্গে চলে যেত। আপনার বৌমায়ের কোনো ছেলে মেয়ে সন্তান না, এখন পর্যন্ত কোনো সন্তানাদি না, মানে একটা সন্তান একবার এসেছিল, সেটা মিসক্যারেজ হয়ে গেছে তাই বললো। তা হতেই পারে, কিন্তু এখন তো আমাদের ধারণা যে ওটাকে মিসক্যারেজ করানো হয়েছিল। তাহলে এটা কি পরকীয়া থেকেই ঘটনাটা মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, পরিবার থেকে এটা হয়েছে। তাছাড়া কোনো রকম অশান্তি নাই, অভাব নাই, অনটন নাই। এই 2 বছর 4 বছরের মধ্যে এই যে পরকীয়া, আপনারা কোনো রকম ভাবে ওর আচরণ দেখে বুঝতে পারেন না, আমাদের বাড়িতে তো বেলডাঙ্গায় বুঝতে পারিনি। এখন ওদের বাড়িতে এসে যাওয়া আসা করতো, মাসির বাড়ি যেত, ওদের বাড়িতে ওখানে যাওয়া আসা করতো। ওই ছেলেটা কি হয়, ওই মেয়েটা? মাসতুতো দাদা হয়। কি নাম? ওর নাম বোধ ইয়ান নবী শেখ, বাড়ি গজর পাড়াদি। পুলিশ ওনাকে কি অ্যারেস্ট করেছে? না, আমার দাবি এটা, আমি দাবি যে এই একটা সুখের সংসার, 2-3টি সংসার একসাথে ড্যামেজ করে দেওয়ার এই ক্রিমিনালকে পুলিশ ইমিডিয়েট ধরুক, এটা আমি চাই। আমি সেটা আপনাদের মাধ্যমে এসডিপিও সাহেবকে এবং আমাদের আইসি সাহেবকে আমার অনুরোধ যে খুব তাড়াতাড়ি একে যেন অ্যারেস্ট করা হয়। 10ই ডিসেম্বর ঘটনা ঘটলো, এত দেরি কেন হলো তদন্তর ক্ষেত্রে, কি বলবেন? তদন্তর ক্ষেত্রে দেরি বলতে গেলে প্রথমেই সন্দেহ করেছিল থানা, তারপরে বলল যে এখান থেকে তো ব্যাপার হচ্ছে বাড়ির বউ, একটু দেখা যাক কী হয়। একটু মোবাইল টোবাইল নিয়ে গিয়ে ও সার্চিং করার পরে বোঝা গেছে যে ওই যে এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার্সের কারণে এটা করেছে। তারপরে ওনাকে অ্যারেস্ট করেছে। আপনার পরিচয়টা দেবেন? কয় ছেলে কয় মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে। এটা বড়? হ্যাঁ, এটাই বড় ছেলে। বড় ছেলের বিয়ে দিয়েছিলাম আজ 4 বছর আগে। ছোটো ছেলেরও বিয়ে হয়েছে। ছোটো ছেলে ঘটনাচক্রে সেদিনকে ছিল না। ছেলেটাকে হসপিটাল থেকে নিয়ে এসেছেন? হ্যাঁ, এখন বাড়িতে আছে। বাড়িতে নিয়ে এসেছেন। আবার যেতে হবে, চেক আপের ডেট আছে এই সামনের মাসে। এখন কেমন আছে? এখন এমনি সুস্থ আছে, আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু মনে বলছে, কিন্তু মানে কথা মানে সঙ্গতি নাই কথাই, মানে নর্মালিটি নাই। বৌমা এখন বর্তমানে জেল হেফাজতে আছে। আগামী 3 ডিসেম্বর আবার ওকে প্রডিউস করার ডেট আছে। এই 3 জানুয়ারি, 3 জানুয়ারি আবার কোর্টে প্রডিউস করার ডেট দিয়েছে। আপনার এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। জানতাম অশান্তি আছে, কোনো অভাব অনটন থেকে হয়েছে, বা এটা হয়তো হইতে পারে, হচ্ছেও, কিন্তু এখানে কোনো রকমে অভাব অনটনের কোনো প্রশ্ন নাই। কেন এটা হলো, কি এরকম ডেঞ্জারাস কেসটা যদি না সলভ হয়, গোটা বেলডাঙ্গা আজকে এই কেসটার উপর কৌতূহল হয়েছে যে কীভাবে হয় একটা মেয়ে। আমি তো ছিলাম না, আমি তো কলকাতায় ছিলাম। তবে বাড়িতে জানতে পারলাম যে শোকটা ছিল না, নার্ভাসনেস ছিল, কিন্তু শোক ছিল না। কান্নাকাটি বা যে ধরনের আমার স্বামীকে মারলে যে ধরনের বিহেভ করে, সেইটা করেনি। বা ভিডিও কল করলে খুব যে কান্নাকাটি করেছে ভিডিও কলে, সেটাও করেনি। সবসময় ভিডিও কলে দেখানো হয়েছে ওখান থেকে, কিন্তু ও দেখার মানে উনি সেই রকম আগ্রহ ছিল না দেখার। এটা বলছেন প্ল্যান মাফিক করা হয়েছে? অবশ্যই প্ল্যান মাফিক। ঘটনার 15 দিন থেকে 17 দিনের আগে যে প্রপার বেডরুমটা চেঞ্জ করেছে, প্রপার বেডরুম চেঞ্জ করেছে। মানে বেডরুমটা আপনার পাশাপাশি ছিল? আমি তো নিচে থাকি, ওটা তো ওপরে, ওটা 2 তলায়, আমি নিচের তলায় থাকি, ছেলেপেলেরা উপরে থাকে। বেডরুমটা চেঞ্জ করেছে মানে একটু ডিটেলসে বলুন কিভাবে কি? যে বেডরুমটা আমার সন্নিকটে হয়, সেই বেডরুমটাই ওদের বেডরুম ছিল, ওটা 2 তলাতে। সেই বেডরুমে ওনারা থাকতো, ছেলে এবং বৌমা থাকতো। সেখান থেকে আমি যখন খবর পাই, আমি নিজেই জানি না যে এই ঘরে ওরা থাকে। আমি ছুটে গিয়ে যে ঘরে আমি জানতাম যে ঘরে আমার বৌমা থাকে, সেই ঘরে গিয়ে দেখছি সেই ঘরে তালা লাগানো। আমি কোথায়? তারপর পেছনে দিয়ে দেখছি এই ঘরে। এই ঘরে কেন? এটা তো আমার ঘর থেকে অনেকটাই মানে ডিস্টেন্সটা একটু বেশি, যাতে শব্দটা না আসে। এই কারণে কতদিন আগে বেডরুমটা চেঞ্জ করা হলো? ঘটনার 15 থেকে 17 দিনের আগে ওরা বেডরুমটা চেঞ্জ করেছে, এবং বাড়িতে যা গহনা ছিল বৌমার, সেটা আগেই নিয়ে চলে গেছে, মায়ের বাড়িতে রেখে এসছে। এখন কোনো গহনা নেই? না, এখানে কোনো গহনাই নাই, গহনাগুলো আগে সরিয়ে থুয়ে এসছে। তাহলে এখানে তো পরিষ্কার যে তার প্ল্যান ছিল, আগে তার গহনাগুলো আগে নিয়ে গিয়ে তারপর মায়ের বাড়িতে রেখেছে। আমরা নিজেরাই কিছু জানি না।
আমি বর্তমানে দেবগুণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, একজন বিজনেসম্যান, ব্যবসা করি, বাড়ি দেবকুণ্ড দক্ষিণ পাড়া। আপনারা জানেন যে এই মাসের 10 তারিখে দেবকুণ্ড দক্ষিণ পাড়াতে একটা ঘটনা ঘটে। সোহেল রানা নামে একজন ব্যক্তি, যে রাত্রিবেলা তার বাড়িতেই ঘুমন্ত অবস্থায় ছিল এবং সকালবেলা জানা যায় যে তার মাথায় কেউ লোহার রড দিয়ে আঘাত করেছে এবং সেই আঘাতের জন্য সে সিরিয়াসলি ইনজিওর্ড হয় এবং তাকে প্রথমে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে কলকাতা রেফার করা হয়। তারপর তার মা, তার নাম হচ্ছে সোনালী খাতুন, উনি হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে উনি থানায় এসে কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের উপর বেস করে বেলডাঙ্গা থানায় 852 নম্বর কেস রেজিস্টার্ড হয়। সেখানে গ্রিভিয়াস হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডার এইসব সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয় আননোনের এগেনস্টে, কারণ তার বাড়ির লোক কোনো স্পেসিফিক কারো এগেনস্টে কমপ্লেন করেনি। তো আমরা তারপরে আমাদের দেবব্রত দত্ত, উনি হচ্ছে তার ইনভেস্টিগেশন অফিসার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয় এবং মেয়েটির কল ডিটেলস রেকর্ড এবং আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং তার সিডিআর থেকে শুরু করে সমস্ত কিছু ভেরিফাই করা হয়। লোকালি আমরা সমস্ত কিছু ইনকোয়ারি করে জানতে পারি যে সোহেল রানার যে ওয়াইফ, তার নাম হচ্ছে আপনার খাদিজা খাতুন, এর একটা ইনভলভমেন্ট পাওয়া যায়। এর আমরা বিবাহ বহির্ভূত কিছু আমরা তার কল ডিটেলস রেকর্ড থেকে আমরা সেগুলো আমরা দেখি যে একটা পার্টিকুলার নাম্বারের সাথে ফ্রিকোয়েন্টলি অনেক ঘন্টা ধরে তার কথা আছে এবং তার উপর বেস করে আমরা মেয়েটিকে আমরা ডিটেন করি এবং পিসিতে নিয়ে আসা হয়। পিসিতে থাকা লার্নেড কোর্ট 4 দিন পিসি অ্যালাউ করে এবং পিসিতে ইন্টারোগেট করার সময় সে মেয়েটি স্বীকার করে যে সে হচ্ছে লোহার রড দিয়ে তার স্বামীকে আঘাত করে এবং আজকে হচ্ছে 19 তারিখ সকালে তাকে সেই মেয়েটিকে আমাদের আয়ও সেই ঘটনাস্থলে নিয়ে যায় এবং তার আবার যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা ওখানে করা হয় এবং যে রড দিয়ে ছেলেটিকে আঘাত করেছিল সেটাকে প্রপার সিজার করা হয় এবং আমরা মোটামুটি এটা কনফার্ম হয়েছি এই মেয়েটি ছেলেটিকে ঘুমন্ত অবস্থায়, ছেলেটি যখন বাড়িতে শুয়েছিল তখন হচ্ছে তার পূর্ব রাগবশত এবং তার যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল সেইখান থেকে সে ছেলেটিকে সরিয়ে দেওয়ার জন্য তাকে লোহার রড দিয়ে বারবার আঘাত করে এবং এই ঘটনার সাথে মেয়েটি একাই যুক্ত আছে এবং এর সাথে ওর যে যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত আছে সে ইনভলভ আছে, তার খোঁজেও আমরা তল্লাশি চলছে। অলরেডি তার বাড়িতে রেড করা হয়েছিল কিন্তু সেই মুহূর্তে পলাতক আছে। আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি এজ পসিবল তাকেও অ্যারেস্ট করে এই তদন্তের আওতায় নিয়ে আসার। মেয়েটি যেটা জেরাতে স্বীকার করেছে যে ও একাই করেছে, কিন্তু ছেলেটি কনস্পিরেসির মধ্যে যুক্ত আছে। যেহেতু আমরা এই কেসে পুরো কারা ইনভলভ আছে সেটা আমরা খোঁজা হচ্ছে এবং যে 120B ধারা যেটা বেসিক্যালি যেটা ক্রিমিনাল কনস্পিরেসি, তার মধ্যে ছেলেটিকে আমরা নিয়ে আসবো। না, এখনও সেরকম কিছু পাওয়া যায়নি। আমরা লোকাল যে কেমিস্ট ড্রাগিস্ট শপ আছে সেগুলো থেকে আমরা মেয়েটির ছবি দেখি, আমরা সব দোকান থেকে আমরা চেক করেছি। এখনও সেরকম কোনো ফুটেজ বা সেরকম কিছু আমরা পাইনি যে এখান থেকে বলা যায় যে ছেলেটি ঘুমন্ত অবস্থায় ছিল, মানে ছেলেটিকে কোনো ডোজ মেডিসিন বা কিছু দেওয়া হয়েছে এরকম কিছু না। এটা মিড নাইটে হয়েছে। ছেলেটি যখন হচ্ছে ঘুমন্ত অবস্থায় ছিল, মেয়েটি আগে থেকেই প্ল্যান করে তার বাড়িতে একটি লোহার রড রেখেছিল। সেই লোহার রড দিয়েই যাতে ছেলেটিকে একদম মারা যায়, মানে মেরে ফেলা যায়, সেই উদ্দেশ্যেই সে লোহার রডটি বাড়িতে রাখে বিছানার তলায় এবং যখন তার স্বামী সে শিওর হয় যে তার স্বামী পুরোপুরি ঘুমিয়ে গেছে তখন সে লোহার রডটি বিছানার তলা থেকে বের করে মাথায় আঘাত করে এবং মাথায় 3 থেকে 4 বার আঘাত করেছে এবং যেহেতু লোহার রডটি ব্লান্ট ছিল তাই হচ্ছে মাথায় রাপচার হয় এবং ডিপ উন্ড হয়। তো বেসিক্যালি তারপরে তাকে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এবং কলকাতাতে নিয়ে গিয়ে নিউরো সায়েন্সে ট্রিটমেন্ট পাওয়ার পর ছেলেটি সুস্থ হয়েছে এবং এই সম্ভবত বাড়িও ফিরে এসেছে।